সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীতিশ সাহা, সহকারী শিক্ষক গণিত, আহমেদ বন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। তো শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি তোমাদের দশম অধ্যায়ের বৃত্ত সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে। তো যদিও এটি অষ্টম শ্রেণীর ক্লাস নিচ্ছি আমি, কিন্তু এই ক্লাসটি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরাও ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। তো মূল পাঠে যাওয়ার আগে আমি তোমাদের একটু রিকোয়েস্ট করতে চাই, পাঠ চলাকালীন সময়ে যদি তোমাদের বুঝতে কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে সাথে সাথে কমেন্ট করে জানাবে, যেন আমি তোমাদের সমস্যাগুলো সহজেই সমাধান করে দিতে পারি। তো শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে দেখেছো আমরা বোর্ডে একটি উপপাদ্য লিখে রেখেছি। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন, কোনো জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যা এর ওপর লম্ব। তো আমরা যদি বৃত্ত সংক্রান্ত কোনো উপপাদ্য প্রমাণ করতে চাই তাহলে আমাদের কিন্তু বৃত্ত সম্পর্কে আগে ভালোভাবে জেনে নেওয়া দরকার। কেন্দ্র কি, ব্যাস কি, ব্যাসার্ধ কি, বৃত্তচাপ কি এবং বৃত্তের পরিধি কি, এই বিষয়গুলো কিন্তু আমাদের সুস্পষ্টভাবে জানা দরকার। তো আমার মনে হচ্ছে যে তোমরা সবাই এই সম্পর্কে ভালোভাবে জানো, তারপরেও আমি খুব অল্প সময়ের মধ্যে তোমাদের এই বিষয়গুলো সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, তাহলে আমরা এখন বৃত্তের যে বিভিন্ন অংশগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। তোমরা সবাই একটু বোর্ডের দিকে তাকাও। দেখো, মনে করো এটা হচ্ছে একটি কেন্দ্র এবং এটি হচ্ছে একটি সার্কেল বা বৃত্ত। দেখো, এটি একটি কেন্দ্র এবং এই কেন্দ্রকে আবর্তন করে একটি বৃত্ত অঙ্কন করা হয়েছে। তাহলে এখান থেকে দেখো আমরা খুব সহজে বৃত্তের সংজ্ঞা দিতে পারি। বৃত্ত কাকে বলে? কোনো বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অঙ্কিত আবদ্ধ বক্ররেখাকে বলা হবে বৃত্ত। তাহলে দেখো, এটি যদি বৃত্তের কেন্দ্র হয়, আমরা এটাকে দিলাম ও, এই বৃত্তের কেন্দ্রের নাম দিলাম কি? ও। এই ও বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে তোমরা কম্পাসের কাঁটা ও বিন্দুতে বসে এভাবে যদি একটি ঘূর্ণন দাও এবং সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে একটি বক্ররেখা আবদ্ধ হলো, এই আবদ্ধ বক্ররেখাকে বলা হবে বৃত্ত। এরপরে আমরা জানবো ব্যাস, ব্যাসার্ধ, পরিধি এবং চাপ সম্পর্কে। দেখো, এই বৃত্তের পরিধিস্থ যে কোনো দুটি বিন্দু নাও, মনে করো এটা হচ্ছে এ বিন্দু এবং এটা হচ্ছে বি বিন্দু। তাহলে আমি বৃত্তের উপরে দুটি বিন্দু নিলাম, একটা হচ্ছে এ বিন্দু, একটি হচ্ছে কি বি বিন্দু। এই দুইটি বিন্দুকে যদি আমরা সংযোগ করি তাহলে আমরা কি পাবো? এবি রেখাংশ পাবো। এই এবি রেখাংশকে বলা হবে এখানে জ্যা। তাহলে আমাদের এখানে জ্যা কি হলো? এই বৃত্তটির জ্যা হবে হচ্ছে এবি। তাহলে আমরা কি বললাম? বৃত্তের পরিধিস্থ বা বৃত্তের উপরস্থ যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে বলা হবে জ্যা। তাহলে আমি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, দেখো, উপরে দুইটি বিন্দু নিয়েছি, একটা হচ্ছে এ বিন্দু, একটি হচ্ছে বি বিন্দু। তাহলে এ বিন্দু এবং বি বিন্দু যদি আমি যোগ করে দেই তাহলে আমরা এবি রেখাংশ পাবো এবং এই এবি রেখাংশটি হবে এই বৃত্তের একটি জ্যা। তো তোমরা মনে রাখবে, প্রত্যেকটি জ্যা যে কোনো বৃত্তকে দুইটি চাপে বিভক্ত করে। খেয়াল করে, এখানে এটা যদি এবি জ্যা হয় তাহলে দেখো এখান থেকে এই অংশটুকু হচ্ছে একটি চাপ আর নিচের দিকে এই অংশটুকু হচ্ছে একটি চাপ। তাহলে এই চাপটা দেখো বড়, এই চাপটা কি বড়, এটাকে বলা হবে অধিচাপ। এটাকে বলা হবে কি অধিচাপ। আর যে ছোট চাপটি হবে সেই ছোট চাপকে বলা হবে উপচাপ, সেটাকে বলা হবে কি উপচাপ। ঠিক আছে? তাহলে আমরা বৃত্তের চাপ কি সে সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো ব্যাস এবং ব্যাসার্ধ সম্পর্কে। দেখো, আমি একটু এই চাপটি একটু মুছে দিচ্ছি। এখন আমরা জানবো ব্যাস এবং ব্যাসার্ধ সম্পর্কে। দেখো, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো দূরত্ব, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো দূরত্বকে বলা হয় কি ব্যাসার্ধ।
এটা হচ্ছে ব্যাসার্ধ। আর কেন্দ্রগামী যে জ্যা এটাকে বলা হবে কি ব্যাস। ধরো এটা দিলাম আমরা সি, এটা দিলাম হচ্ছে ডি, তাহলে এখানে সিডি হচ্ছে কি, সিডি হচ্ছে ব্যাস। তাহলে কেন্দ্রগামী জ্যাকে বলে ব্যাস, আর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে কি ব্যাসার্ধ, এবং এই বৃত্তের যে দৈর্ঘ্যটা আছে সেটি হচ্ছে পরিধি। ঠিক আছে, তাহলে আমরা বৃত্তের কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, জ্যা, উপচাপ, অধিচাপ সম্পর্কে জেনে নিলাম। এখন আমরা চলে যাব আমাদের উপপাদ্যে। দেখো আমাদের কি বলা হয়েছে, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তাহলে আমরা প্রথমে একটি বৃত্ত অঙ্কন করি। দেখো আমি অঙ্কটা এই পাশে করে দিচ্ছি। মনে করো এটি একটি বৃত্ত, এই বৃত্তর কেন্দ্র হচ্ছে ও। ঠিক আছে, বলছে কি বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা। তাহলে আমরা বৃত্তের কেন্দ্র নিলাম ও, আর ব্যাস ভিন্ন একটা জ্যা নেই এখানে আমরা। দেখো ব্যাস ভিন্ন, ব্যাস ভিন্ন জ্যা মানে কি কেন্দ্রের বাইরে দিয়ে কোনো জ্যা অঙ্কন করা, অর্থাৎ কেন্দ্রগামী নয়। কেন্দ্রগামী জ্যাকে বলা হবে ব্যাস। কাজে যেখানে যেহেতু বলছে যে ব্যাস ভিন্ন কোনো জ্যা, কাজে আমি যে জ্যাটা অঙ্কন করব সেটি অবশ্যই কেন্দ্রের বাইরে দিয়ে করতে হবে। তো আমরা ব্যাস ভিন্ন একটা জ্যা নিলাম হচ্ছে এবি। তাহলে ব্যাস ভিন্ন একটা জ্যা নিলাম, এই জ্যায়ের কি মধ্যবিন্দুর কথা বলা হয়েছে। মনে করো এবি জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে এম, এবি জ্যায়ের মধ্যবিন্দু কি এম। ঠিক আছে, তাহলে আমরা যদি ও এম যোগ করি, ও এম আমরা যোগ করলে আমরা ও এম রেখাংশ পেলাম। আমাকে প্রমাণ করতে হবে এই ও এম রেখাংশ এবি জ্যায়ের ওপর লম্ব। তো শিক্ষার্থীরা, প্রমাণে যাওয়ার আগে আমি তোমাদের কমেন্টসগুলো একটু দেখে নিচ্ছি, তোমরা আমার সাথে কে কে যুক্ত আছো। আমাদের সাথে যুক্ত আছেন মোস্তাফিজুর রহমান স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ। নাসরিন মাহের, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেহরাজ ইসলাম আমাদের সাথে আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুস্তাফিজ স্যার লিখেছেন সব কিছু ঠিক আছে, দারুণ হচ্ছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। তো শিক্ষার্থীরা, তোমরা আমাদের সাথে থাকো, তোমাদের কোনো প্রবলেম যদি হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। দেখো, বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, আর ব্যাস ভিন্ন একটা জ্যা হচ্ছে কি এবি, এবং এবি জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে এম। আমরা ও এবং এম যোগ করলে ও এম রেখাংশ পেলাম। আমাকে দেখাতে হবে যে ও এম রেখাংশটা এবি জ্যায়ের উপর লম্ব আছে। ঠিক আছে, তাহলে লেখো। তো তার আগে আমি আরেকটি কথা বলে নিচ্ছি, আমাদের কিন্তু উপপাদ্যে 4টি অংশ আছে। আমরা যদি উপপাদ্যকে যুক্তির মাধ্যমে প্রমাণ করতে চাই তাহলে আমাদের 4টি অংশ ফলো করতে হয়: সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন এবং প্রমাণ। তাহলে লেখো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এখন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস নয়, এমন একটি জ্যা। দেখো কি লিখেছি আমি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস নয় এমন একটি জ্যা, এবং দেখো এখানে এম কি এবি জ্যায়ের মধ্যবিন্দু, এবং এম এই জ্যা এর মধ্যবিন্দু। ও এম যোগ করি, ও এম
ও এম যোগ করি। শিক্ষার্থীরা খেয়াল করো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস নয় এমন একটি জ্যা এবং এম এই জ্যা এর মধ্যবিন্দু। এম কিন্তু আমাদের এবি জ্যার মধ্যবিন্দু, ঠিক আছে। ও এম যোগ করি, ও এম যদি আমরা যোগ করি তাহলে ও এম রেখাংশ পেলাম। আমাকে এখন দেখাতে হবে এই ও এম রেখাংশ এবি জ্যার উপর লম্ব। তাহলে লেখো প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ এবি জ্যার উপর লম্ব। এবি জ্যার উপর লম্ব। তাহলে দেখো আমাদের যে উপপাদ্য দেওয়া আছে সে অনুসারে আমরা এটা লিখতে পারি। প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ এবি জ্যার উপর লম্ব। তো শিক্ষার্থীরা, তোমরা ক্লাস 6 থেকে উপপাদ্য পড়ে আসছো, তোমরা জানো আমরা কোনো উপপাদ্যকে যদি যুক্তি দ্বারা উপস্থাপন করতে চাই বা প্রমাণ করতে চাই তাহলে আমাদের অনেক সময় কিন্তু একটু বাড়তি অঙ্কন করে নিতে হয়। তো আমাদের ঠিক একইভাবে এখানে একটু বাড়তি অঙ্কন করে নিতে হবে। সেটি হচ্ছে এখানে যে তোমার ও বিন্দু আছে, ও বিন্দু আর এ বিন্দু যোগ করে দেবো আমি, আর ও বিন্দু এবং বি বিন্দু যোগ করে দেব, ঠিক আছে। তাহলে লেখো অঙ্কন। আমরা অঙ্কনে বাড়তি অঙ্কনটা কি করলাম, ও কমা এ এবং ও কমা বি যোগ করি। এবং ও কমা বি যোগ করি। তাহলে আমাদের অঙ্কন সম্পূর্ণ হলো। দেখো আমি বলেছিলাম উপপাদ্যের চারটি অংশ আছে। সাধারণ নির্বাচন, যেটি আমাদের প্রশ্ন, এখানে আমি লিখে রেখেছি এটা হচ্ছে সাধারণ নির্বাচন। আর আমি মনে করে লিখেছি সেটা হচ্ছে বিশেষ নির্বাচন, এবং এটা হচ্ছে অঙ্কন। আমাদের সর্বশেষ ধাপ হচ্ছে প্রমাণ। তাহলে লেখো প্রমাণ। দেখো এখানে আমাদের দুইটি ত্রিভুজ আছে, একটা হচ্ছে ত্রিভুজ ও এ এম এবং আরেকটি ত্রিভুজ কত, ও বি এম। তো শিক্ষার্থীরা, আমাদের মেইন টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে ও এম এ বি এর উপর লম্ব কি দেখাতে হবে আমাদের, ও এম কে এ বি এর উপর লম্ব দেখাতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুইটি ত্রিভুজ সৃষ্টি হয়েছে, একটি হচ্ছে ও এ এম এবং অপর ত্রিভুজটি হচ্ছে ও বি এম। তাহলে এই দুইটা ত্রিভুজ এখন আমরা একটু কম্পেয়ার করব, ঠিক আছে। লেখো ত্রিভুজ ক্ষেত্র ও এ এম, এবং ত্রিভুজ ক্ষেত্র ও বি এম হতে পাই ত্রিভুজ ক্ষেত্র ও এ এম এবং ত্রিভুজ ক্ষেত্র ও বি এম এ। দেখো তো এখানে কি কি সমান আছে আমাদের। দেখো এখানে ও এ এবং ও বি কিন্তু সমান। এখানে আমরা কি দেখাতে পারি, ও এ এবং ও বি সমান। কেন সমান? ও এ এবং ও বি উভয়ই কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে লেখো ও এ সমান ও বি, ও এ সমান ও বি। সাইড নোট দাও, উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ, উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে। এরপরে দেখো এ এম সমান বি এম লেখা যায়। কি লেখা যায় এখানে? এ এম সমান বি এম। এখানে আমাদের এ এম আর বি এম কি সমান। তাহলে লেখো এ এম সমান হচ্ছে বি এম। তো শিক্ষার্থীরা খেয়াল করো, এ এম সমান বি এম কেন হয়েছে? কারণ কি আমরা ও বিন্দু থেকে একটি জ্যায়ের উপর লম্ব অঙ্কন করেছি।
তোমরা সবসময় মনে রাখবে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপরে যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে সেই লম্ব ওই জ্যাকে সমান 2 ভাগে বিভক্ত করবে। কি বলছি আমরা? বৃত্তের কেন্দ্র থেকে আমরা ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর যদি লম্ব অঙ্কন করি তাহলে সেই লম্ব ওই জ্যাকে, অর্থাৎ যে জ্যায়ের উপর আমি লম্বটা অঙ্কন করব সেই জ্যাকে সমান 2 ভাগে বিভক্ত করবে। কাজে যেহেতু আমি ও বিন্দু থেকে এ বি জ্যায়ের উপরে ও এম লম্ব অঙ্কন করেছি, কাজেই এই ও এম লম্ব এ বি জ্যাকে সমান 2টি অংশে বিভক্ত করেছে। সেটি কী কী হচ্ছে? সেটি হচ্ছে এ এম এবং বি এম। তাহলে লেখো এ এম সমান বি এম, সাইড নোট দাও। বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যা, বৃত্তের কেন্দ্র থেকে অথবা আমরা এভাবে লিখে দিই। দেখো আমাদের কিন্তু এখানে এম কে মধ্যবিন্দু বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে লেখো যেহেতু এম এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু, দেখো এম হচ্ছে আমাদের এ বি এর মধ্যবিন্দু। যেহেতু এম এ বি এর মধ্যবিন্দু সেহেতু এম সমান বি এম আমরা লিখতে পারি। এবং আমাদের আরেকটি বাহু আছে দেখো ও এম, তাহলে এখানে আমরা লিখতে পারি এবং ও এম সমান বি এম, ও এম সমান ও এম। এটা হচ্ছে সাধারণ বাহু, সাধারণ বাহু। দেখো তাহলে আমরা এই দুইটি ত্রিভুজ চিন্তা করলাম। দেখো ও এম কেন সাধারণ বাহু বলা হয়েছে? আমরা যখন ও এ এম ত্রিভুজ নিয়ে চিন্তা করব তখন দেখো ও এম বাহু আছে। আবার যদি ও বি এম এই ত্রিভুজ নিয়ে চিন্তা করি তখনও কিন্তু এই ও এম বাহু আছে, অর্থাৎ ও এম বাহুটা কিন্তু দুইটি ত্রিভুজের সাথে আছে। কাজে যেহেতু দুইটি ত্রিভুজের সাথেই ও এম বাহুটা আছে, কাজে আমরা বলতে পারি যে ও এম হচ্ছে কি সাধারণ বাহু। তো শিক্ষার্থীরা আমরা এই ত্রিভুজের 3টি বাহুকে পরস্পরের সাথে কিন্তু সমান দেখালাম। কোনো দুইটি ত্রিভুজের 3টি বাহু যদি পরস্পর সমান দেখানো যায় তাহলে সেই দুইটি ত্রিভুজ কিন্তু সর্বসম হয়ে যায়। তাহলে লেখো সুতরাং ত্রিভুজ ক্ষেত্র ও এ এম সর্বসম ত্রিভুজ ক্ষেত্র ও বি এম। তাহলে আমরা এই দুইটি ত্রিভুজ কি দেখালাম? সর্বসম দেখালাম। এবং এই দুইটি ত্রিভুজ সর্বসম হলো কিভাবে? তোমরা একটি উপপাদ্য পড়ে আসছো ক্লাস 7-এ, বাহু 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 উপপাদ্য। অর্থাৎ একটি ত্রিভুজের 3 বাহুর সাথে অপর একটি ত্রিভুজের 3 বাহু যদি সমান দেখানো যায় তাহলে সেই ত্রিভুজ দুটি কি হবে? সর্বসম হবে। তাহলে এখানে একটু সাইড নোট দিয়ে রাখো, বাহু 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 উপপাদ্য অনুসারে, বাহু 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 উপপাদ্য অনুসারে। তাহলে আমরা দুটি ত্রিভুজ কি দেখালাম? সমান দেখালাম, ঠিক আছে? তো শিক্ষার্থীরা তোমরা আরেকটি জিনিস মনে রাখবে, কোনো ত্রিভুজের বাহুগুলো যদি পরস্পর সমান হয় তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কিন্তু অবশ্যই সমান হবে। কি বলছি আমি? দুইটি ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো অবশ্যই কি হবে? সমান হবে। তাহলে দেখো এখানে আমাদের ও এ বাহু এবং ও বি বাহু যেহেতু সমান, কাজেই ও এ বাহুর বিপরীত কোণ হচ্ছে ও এম এ এবং ও বি বাহুর বিপরীত কোণ হচ্ছে ও এম বি। তাহলে এই দুটি কোণ সমান লেখা যায়। তাহলে লেখো সুতরাং কোণ কত? ও এম এ সমান হচ্ছে কোণ ও এম বি। দেখো এই দুটি কোণ কেন সমান হয়েছে? কারণ এই দুটি কোণ কিন্তু
ও এ বাহুর বিপরীত কোণ একটি আর ও বি বাহুর বিপরীত কোণ। যেহেতু ও এ বাহু আর ও বি বাহু সমান, কাজে এদের বিপরীত কোণ দুইটি অবশ্যই কী হবে? সমান হবে। তো শিক্ষার্থীরা আমরা যদি কোণ দুইটিকে এখানে একটু আইডেন্টিফাই করি, দেখা যাচ্ছে কি ও এম এ এই কোণটুকু, ও এম এ হচ্ছে এই কোণটুকু, আর ও এম বি হচ্ছে এই পাশের এই কোণটুকু। দেখো তোমরা, ও এম এ হচ্ছে এই কোণটুকু, আমি কোণের চিহ্ন দিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি, এবং ও এম বি হচ্ছে এই পাশের এই কোণটুকু আমি চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। তো এই দুটি কোণ কিন্তু একই রেখার মধ্যে আছে, কাজে এদেরকে আমরা বলতে পারি কি রৈখিক যুগল কোণ। দুটি কোণ যদি একই সরল রেখার উপরে একই বিন্দুতে অবস্থান করে তাহলে সেই দুটি কোণকে বলা যাবে রৈখিক যুগল কোণ। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে? দেখো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য উপরে লিখে দিচ্ছি। দেখো আমরা একটু, তোমরা লাইনগুলো অবশ্যই নিচে লিখবে, আমি এরপরে লাইনগুলো একটু উপরে লিখে দিচ্ছি। তাহলে এরা কি রৈখিক যুগল কোণ? তাহলে লেখো, যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ, যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ, রৈখিক যুগল কোণ, এবং এদের পরিমাপ সমান। শিক্ষার্থীরা খেয়াল করো, এই কোণ দুইটি কি রৈখিক যুগল কোণ। কেন? এই কোণ দুইটি কিন্তু একই রেখার একই বিন্দুতে অবস্থান করছে, কাজে এরা হচ্ছে কি রৈখিক যুগল কোণ। এবং যেহেতু এরা দুইটি সমান, এই কোণ দুইটি সমান, কাজে এখান থেকে কি দেখা যায়? দেখো, রৈখিক যুগল কোণ যদি দুইটি সমান হয়, আমরা জানি এখানে কিন্তু একটি, এই দুইটি কোণ যদি আমরা একসাথে চিন্তা করি, এখানে কিন্তু সরল কোণ তৈরি হয়েছে। এখানে কি কোণ তৈরি হয়েছে? সরল কোণ। তার মান হচ্ছে কত? 180 ডিগ্রি বা 2 সমকোণ। তো এই দুইটি কোণ মিলে যদি 2 সমকোণ হয় এবং এই কোণ আর এই কোণ যদি সমান হয়, তাহলে আমরা এখান থেকে কি ডিসিশন নিতে পারি? যে এই কোণটির মানও 1 সমকোণ এবং এই কোণটির মানও 1 সমকোণ। ঠিক আছে? দুইটি রৈখিক যুগল কোণ যদি সমান হয়, আমরা জানি রৈখিক যুগল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। এখন এই রৈখিক যুগল কোণ দুইটির প্রত্যেকটি যদি সমান হয়ে যায়, তাহলে অবশ্যই প্রত্যেকটির মান হবে 90 ডিগ্রি করে, অর্থাৎ 1 সমকোণ করে হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? লেখো, সুতরাং কোণ ও এম এ সমান হচ্ছে কোণ ও এম বি সমান কত? 1 সমকোণ। ঠিক আছে? কোণ ও এম এ এটাও 1 সমকোণ, আবার কোণ ও এম বি এটাও কি 1 সমকোণ। কাজে আমরা লিখতে পারি কোণ ও এম এ সমান কোণ ও এম বি সমান কত? 1 সমকোণ। তো শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা লম্বের সংজ্ঞা অনুসারে জানি একটি সরলরেখার উপরে আরেকটি সরলরেখা যদি 90 ডিগ্রি কোণ করে দণ্ডায়মান হয়, তাহলে ওই দণ্ডায়মান সরলরেখাটিকে বলা হবে ওই সরলরেখাটির লম্ব। তো যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ও এম সরলরেখার এই কোণ ও এম এ এখানেও হচ্ছে 90 ডিগ্রি বা 1 সমকোণ, এবং ও এম বি এখানেও কিন্তু 90 ডিগ্রি বা 1 সমকোণ। কাজে আমরা বলতে পারি যে ও এম সরলরেখাটি এ বি সরলরেখার উপরে লম্বভাবে দণ্ডায়মান। ঠিক আছে? তাহলে এখন অতএব ও এম এ বি রেখাংশের উপর লম্ব, অথবা লেখো সুতরাং ও এম লম্ব হচ্ছে এ বি। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণিত। শিক্ষার্থী খেয়াল করে একটু তোমরা,
তাহলে আমাদের প্রমাণ এ পর্যন্ত শেষ। ও এম এ বি এর ওপর লম্ব। ঠিক আছে, তাহলে আমরা কি করব? প্রথমে কেন্দ্র নেব, এরপরে ব্যাসভিন্ন একটি জ্যা নেব, এরপরে কেন্দ্র থেকে আমরা ওই জ্যার উপর একটি লম্ব অঙ্কন করব। ঠিক আছে, আর যেহেতু আমাদের এখানে হয়েছে এম ও সি বি জ্যার মধ্যবিন্দু, কাজে এখানে লম্বের কথা না বললেও চলবে। আমরা ও এবং এম কম্পেয়ার করব, কম্পেয়ার করার পরে আমরা দেখাবো এই দুটি ত্রিভুজ সর্বসম। ঠিক আছে, সর্বসম দেখা আমরা কি দেখাবো? কোণ ও এম এ এবং কোণ ও এম বি প্রত্যেকটি কোণের মান হচ্ছে 1 সমকোণ বা 90 ডিগ্রি। তখন আমরা বলতে পারবো যে এবি রেখাংশের উপর লম্ব। তো দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা? আমাদের প্রমাণ এ পর্যন্ত শেষ। আমি তোমাদের কমেন্টসগুলো একটু দেখে নিচ্ছি, তোমাদের বুঝতে কোথাও সমস্যা হচ্ছে কিনা। আহমেদ নাবিল, নাইস ক্লাস স্যার, থ্যাংক ইউ। সুমন ওস্তাফিজ, নাইস ক্লাস, স্যারকে অসংখ্য ধন্যবাদ। লাভলি বেগম আছেন আমাদের সাথে যুক্ত, নাইস ক্লাস স্যার। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ক্লাস এই পর্যন্ত ছিল। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরেও বলছি যে বুঝতে কোনো সমস্যা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে রাখো, আমি তোমাদের অ্যান্সার দিতে চেষ্টা করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই বাসায় থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো এবং আমাদের দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষার যে খাতাগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা শেষ করো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।